আলোচনায় তো দুই দলের দুই নেতা এবং দুই জোটেরও বলা যায়, কারণ বিএনপির সঙ্গে তো আরো অনেকগুলো সমমনা দল আছে। আছে। যুগপৎ আন্দোলন, গণতন্ত্র মঞ্চ আছে, 12 দলীয় জোট আছে, আর ইসলামী আন্দোলনের যে বাড়ি ভাই তিনি তো বললেন যে তারা তো 8 দল আন্দোলন করছেন। তাদের ব্যাখ্যা এবং ভাষ্য শুনে মনে হলো যে একজন ধরে নিয়েছেন যে আগামীবার ক্ষমতায় আসছেন, তার সুতরাং সরকারের কী কী সুরক্ষা দরকার। আরেকজনের বক্তৃতা, আরেকজনের ভাষ্যে মনে হলো যে তারা যেহেতু ক্ষমতায় আসছেন না, তাহলে বিরোধী দল হিসেবে তাদের সুরক্ষা কী কতটা দরকার। তো এটা হচ্ছে গণতন্ত্র পারস্পরিক আস্থার, এই আস্থাটা রাখতে হবে, নাহলে তো গণতন্ত্র কাজ করবে না। আমরা যতই গণভোট করি, যতই জুলাই সনদ করি, সরকারি কেউ আইনের ঊর্ধ্বে যাবে না, মানে তার যে সীমারেখার মধ্যেই সবাই থাকবে, সরকারি দল বিরোধী দল। এখন যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে আসছে, যেটা বাবুল ভাই বললেন, যদি আমি মনে করি যদি বিরোধী দলের বেশিও প্রতিনিধি থাকে, একটা জবাবদিহি করার মূল উদ্দেশ্য কি, জবাবদিহি নিশ্চিত করার জন্যে, আপনার স্বচ্ছতা, কাজে স্বচ্ছতা আনার জন্যে। সরকারের হাতে তো অনেক ক্ষমতা, তার প্রশাসন আছে, তার কী বলে মন্ত্রিসভা থাকবে, তার সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তো কোনো সাংবিধানিক সংস্থার কী বলে মনোনয়নে অথবা বাছাই করার ক্ষেত্রে যদি বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতা থেকেও থাকে, আমার মনে হয় তো ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, যেটা ন্যায্য সেটাই হবে। এখন আমাদের যেমন বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। তো রাষ্ট্রপতিকে কে নিয়োগ করবে? সংসদ সদস্যরা। সেখানে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, অর্থাৎ সরকারি দলেরই তো বেশি থাকবে। তিনি তো, সুতরাং এখানে ক্ষমতা বাড়ালেই কতটা তার প্রয়োগ করতে পারবে, আসল হচ্ছে প্রয়োগ করা। এখন প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টা না থাকে, বিরোধী দলকে উপেক্ষা করার প্রবণতা না থাকে, যেগুলো আমরা অতীতে দেখে এসেছি। আওয়ামী লীগ আমলে বিএনপিকে উপেক্ষা করেছে, বিএনপি আমলেও আওয়ামী লীগকে উপেক্ষা করা হয়েছে। তো এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে এই কেউ কাউকে উপেক্ষা করবে না বা দখলদারি করবে না, মানে এই নিশ্চয়তা থাকলে গণতন্ত্র কাজ করবে। আশা করি যে এখানে দুই দলের দুই গুরুত্বপূর্ণ নেতা আছেন এবং তারা আগামী নির্বাচনেও অংশ নিতে যাচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই তারা আশা করেন যে জাতীয় সংসদে ভূমিকা রাখবেন। জি জি। ফজলে বারী মাসুদ, আপনারা বলেছেন যে নির্বাচন পূর্ব প্রশাসনিক রদবদলে লেভেল প্লেইং ফিল্ড দুর্বল করার চেষ্টা চলছে। কেন এমনটা মনে হচ্ছে? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। নির্বাচনের আগে প্রশাসন হবে, সেটা তো নির্বাচন কমিশনের, মানে এটা তো একটা স্বাভাবিক এবং এটা সবসময় হয়ে এসেছে। নির্বাচন কমিশন তার মতো করে প্রশাসন সাজাবে নিরপেক্ষ নির্বাচনের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে একটু আপনার স্টুডিওতে যে সম্মানিত মেহমান আছেন ওনার কথা ধরে একটু বলতে চাই যে উনি যেটা সরলীকরণ করলেন যে একজনের কথায় মনে হচ্ছে সরকারি দলে যাবে, আর একজনের মনে হচ্ছে সে বিরোধী দলে। এই সরলীকরণটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার বলে আমরা মনে করি। কারণ আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনকে বেস্ট করে আপনি বা আমরা কোনো সরলীকরণ করার সুযোগ আছে বলে আমাদের মনে হয় না। এটার থেকে বেরোয় আসলে মনে হয় ভালো হয়। কারণ নির্বাচনে কারা জিতবে, কারা বিরোধী দলে যাবে, সরকারি দল কে বিরোধী দলে যাবে, এটা নির্বাচনের পরে বলা যাবে। আর আগের পয়েন্ট থেকে আমি একটু কথা বলে আসি, যেটা আমার বাবুল ভাইও সুন্দর করে বলেছেন যে আসলে এই 4টা কোশ্চেন দেওয়াতে এটা একটা জটিলতায় পড়েছে। শুধু জটিলতায় বুঝার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তা নয়, বরঞ্চ কিন্তু 4টা কোশ্চেন করার কারণে আমরা গণতন্ত্রের যেই কথাটা আমরা বলি, গণতন্ত্রের যে মূল মন্ত্রের মধ্যে কয়েকটির মধ্যে একটি, যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এই জায়গাটা থেকেও কিন্তু আমরা বেরিয়ে এসেছি। যেমন ধরেন যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা বাবুল ভাই যথার্থই বললেন যে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। ওই যে একটা কথাই আছে, সারা রাত গীতার শুনে সকালবেলায় বলে গীতা কি ছেলে না পুরুষ না মহিলা, এই যে একটা কথা আছে গীতার মধ্যে, এরকম একটা কথা আছে। যাই হোক,
তো আমাদের সারা রাত আমরা আলোচনা করলাম, ডিসিশনটা কি হলো? সিদ্ধান্তটা যদি যথার্থ না হয় তো তাহলে তো হবে না। যেমন ধরেন আমরা এত আলোচনা করলাম, আসলে গণতন্ত্রের থিওরিটা কি? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। ঐক্যমত্য কমিশন এটা পারতেন যে নোট অফ ডিসেন্ট আছে, এটা থাকুক। নোট অফ ডিসেন্টটা মানে কি? নোট অফ ডিসেন্ট মানে মানে এরপরে একটা সিদ্ধান্ত হবে, হ্যাঁ সিদ্ধান্ত ওটা, এর সাথে আমার দ্বিমত সত্ত্বেও এটাই সিদ্ধান্ত, এটাই তো নোট অফ ডিসেন্ট। কিন্তু এর ভিত্তিতে কিন্তু সরকার এটাকে গণভোটে দিতে পারতেন। না, কিন্তু আপনি যেভাবে বলছেন, বিএনপি কিন্তু এভাবে বলেনি যে নোট অফ ডিসেন্ট মানে এটার দায় দায়িত্ব সে নেবে না। বিএনপি কিন্তু এটা বলেছে। আপনি বলছেন যে আমার আপত্তি থাকা সত্ত্বেও আমি মানে মেনে নিলাম যে ওটাই হবে, কিন্তু বিএনপি বলছে যে না, এটার দায় দায়িত্ব আমি নেব না, যেটাতে নোট অফ ডিসেন্ট আছে এটার দায় দায়িত্ব আমার নয়। আমি কথাটা শেষ করি বাবুল ভাই, আমি কথাটা শেষ করি। সেটা হলো যে আসলে গণতন্ত্রের তাহলে সেই প্রক্রিয়া থেকে নতুন একটা প্রক্রিয়া আমাদেরকে যেতে হবে। আমাদের তো নিয়ম হলো যারা মেজরিটি হয়েছে যে পদেই হোক, আমরাও তো কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি। হ্যাঁ, যদি আমাদেরটাও যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে এটা নিয়েন না আপনি। আমার কথা হলো নোট অফ ডিসেন্ট কাকে বলে? নোট অফ ডিসেন্ট তো এটাই যে সিদ্ধান্ত একটা হবে, সেই সিদ্ধান্তের আলোকে বাস্তবায়িত হবে, সিদ্ধান্তটা বাস্তবায়িত হবে। হ্যাঁ, আমার দ্বিমত আছে, এটা আমি উল্লেখ করলাম। তো সেভাবেই যদি গণভোটে দেওয়া হতো তাহলে কিন্তু এই যে আপনারা কোশ্চেন করলেন, আমরাও দেখছি যে আসলে বেসিক যেই জায়গাগুলোতে আমাদের সংস্কার হওয়া দরকার ছিল সেই জায়গাগুলোতে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এই নোট অফ ডিসেন্ট থাকার কারণে আগামী দিনে কে ক্ষমতায় যাবে জানি না, যেই ক্ষমতায় যাক, যে জোটই যাক, ক্ষমতায় যাওয়ার পরে তারা যদি এগুলিকে বাস্তবায়ন থেকে এড়িয়ে যায় তাহলে কিন্তু আবার সেই কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এখানে তো একটা সুযোগও তৈরি হচ্ছে বাড়ি ভাই, এখানে তো একটা সুযোগও তৈরি হচ্ছে যে আপনারা এই মানে জুলাই সনদের এই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ যদি মনে করে যে আপনাদেরকে মানে তুমুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদে দিয়ে দেবে, তাহলে তো আপনারা সবগুলোই পাশ, আপনারা মানে কারোর নোট অফ ডিসেন্ট আপনাদের তখন মানার প্রয়োজনীয়তা নেই। জনগণ সে ম্যান্ডেট আপনাদের দিলে জনগণের উপরে আস্থা রাখেন। হ্যাঁ, অবশ্যই জনগণের উপর আস্থা রেখেই তো আমরা বলছি, আস্থা রেখেই বলছি। বিষয়টা হলো আমাদের দেশের সাধারণ মানুষ, আপনি এই যে জুলাই সনদে কতগুলি আছে ধারা উপধারা, আমার তো মনে হয় এদেশের কত পার্সেন্ট লোক এটা বলতে পারবে, জানবে, এটা খুবই যথেষ্ট সন্দেহের বিষয়। খুব সামান্যতম মানুষ এই টোটাল প্যাকেজ বিষয়গুলো কিন্তু জানবে। মোট কথা হলো যে মানুষ কতটুকু জানলো না জানলো এরপরে তো ভিত্তি করে সবাই ভোট দেয় না। সেক্ষেত্রে গণভোটের তাৎপর্যটা কি হলো? মানুষ যখন বুঝবেই না তখন গণভোটের তাৎপর্যটা কি হবে? এজন্যই কিন্তু আমরা বলেছিলাম গণভোটটা সেপারেট আর একটা ডেটে হোক। কারণ হলো যদি আলাদা ডেটে হতো তাহলে প্রত্যেকেই তাদের মতগুলো নিয়ে আমরা জনগণের কাছে যেতে পারতাম, তখন তাদেরকে বুঝাইতে পারতাম। এখন কিন্তু একই দিনে হওয়ার কারণে আমি আমার হাত পাখার স্লোগান দিচ্ছি, আমি কিন্তু কোথাও গণভোটের কথা না। এটাতে কিন্তু সুবিধাও আছে একটা, এটাতে কিন্তু একটা সুবিধাও আছে। আপনারা যেটা মনে করছেন যে জুলাই সনদে এই অন্তর্ভুক্তিগুলো দেশের জন্য কল্যাণকর, আপনারা যদি এটা নিয়েই যান যে হাত পাখায় ভোট দিলে এই জুলাই সনদের একেবারে অবিকৃতভাবে তুমি পাশ করে আনতে পারবা, এটাও তো আপনাদের একটা সুযোগ। আপনারা তো ক্যাম্পেইন করতে পারবেন এটা নিয়ে। না, আমরা তো ক্যাম্পেইন করব। হ্যাঁ, তাহলে তো হলোই। মানুষ যদি আপনাদের ওটা গ্রহণ করে তাহলে আপনাদেরকে জিতিয়ে আনবে তুমুল ভাবে, তখন আপনারা আপনাদেরটা করে নেবেন। আর যদি বাবুল ভাইদেরকে জিতিয়ে আনে তাহলে বাবুল ভাইরা তাদের মতো করে নোট অফ ডিসেন্ট দায়িত্ব নেবেন না, যেটা বলছেন সেরকম। ধরে নিলাম যে আমরা জিতলাম না, জিতলো বাবুল ভাইয়ের দল বা বিএনপি জিতলো। আচ্ছা, আপনি তখন বলেন তো যে নোট অফ ডিসেন্ট সহ যেগুলি তারা দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, এগুলি যদি তারা যদি বাস্তবায়ন না করেন তাহলে কি দেশে কল্যাণ হবে? জনগণ যদি না চায়, তার মানে তো জনগণ চাইছে না। ওনাদেরকে যদি জিতিয়ে আনে তাহলে তো জনগণ আপনার এগুলো চাইছে না। জনগণ চাইছে না এটা সরলি করে বলার কোনো সুযোগ নেই। কারণ আগের সরকারও যখন হয়েছে আওয়ামী লীগ, সেও কিন্তু প্রত্যেক কথায় কথায় এটা বলেছে জনগণ চায়, জনগণ চায়, ভোট হয়ে যাক, এগুলি কিন্তু বলেছে। আসলে জনগণ এই কথা বলে বলে তারা কিন্তু ফ্যাসিস্ট হয়েছে। জনগণকে ফাঁকি দেওয়ার মতো সরকারে গেলে বহু কিছু সরকারি দল করে যারা ফ্যাসিস্ট হতে চায়। আমরা চেয়েছিলাম যে এই রাস্তাগুলো বন্ধ করে দেন, যেটা রাস্তাগুলো সকলে মিলে এখন যেভাবে ধরতে পারছি, আমরা সকলে মিলে এখন যেভাবে সকলে মিলে কথা বলতে পারছি, আপনারা যেভাবে ভাবছেন, আপনারা যেখানে আপনারা যেমন ভাবে ভাবছেন যে এই রাস্তাগুলো এরকম করলে বন্ধ করা যাবে,
শহীদুল ইসলাম বাবুলরা কিন্তু ওরকম ভাবে ভাবছেন না। তারা ভাবছেন যে এভাবে করলে রাস্তাটা বন্ধ হবে, দুজনের উদ্দেশ্যেই কিন্তু রাস্তা বন্ধ করা। কিন্তু আপনারা যেমনটা ভাবছেন সেটাই যে সর্বোচ্চ বা সেটাই যে সবচেয়ে ভালো, এরকমটাও মানে আমরা কেন ভাবছি আসলে? শহীদুল ইসলাম বাবুল, একটু আসবো আপনার কাছে। শহীদুল ইসলাম বাবুল, না, আমরা যেটা আলোচনা করলাম, যে বারী ভাই যেটা বললেন যে সব খারাপ বলেছেন সেটা না। উনি বললেন যে আমরা এত আলোচনা করলাম, এই চারটে প্রশ্নের একটা প্রশ্নে যদি আমার আপত্তি থাকে তাহলে আমি সেটা কি করব? হা বলবো না না বলবো? আমি বুঝলাম না। এত বিশেষজ্ঞ মানুষ এত আলোচনার পরে পর্বতের মুশিক প্রসবের মতো একটা জিনিস প্রোডাক্ট করলেন তারা, এ থেকে মানুষ কি বুঝবে বা কি উত্তর দিবে? আমার বক্তব্য ছিল যেটা আসলে বাংলাদেশের সংস্কারের নামে এই দীর্ঘ 15 মাস বা 16 মাসে যেটা হলো, এটা আসলে খুবই মানে লেবু চিপার মতো একটা চিপার ব্যাপার হয়ে গেছে এবং ফলটা ভালো হয়নি। বাস্তবতা হলো কি, বাংলাদেশে যে আপনি সংস্কার কি করবেন, একটা জায়গায় যদি আপনি সংস্কার করেন, অনলি ওয়ান, যে বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠিত হবে এবং এমন ভাবে গঠিত হবে এখানে কেউ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে আপনি এই নির্বাচনটা যদি নিরপেক্ষ পরিবেশে করতে পারেন তাহলে আপনি বলতে পারবেন যে এই যে ইসলামী আন্দোলন ক্ষমতা আসলো, ক্ষমতা এসে তারা এই কাজ করেনি, তারা খারাপ। তাহলে কিন্তু পরে নির্বাচনে মানুষ তাকে আর ভোট দিবে না। যদি মানুষের ভোট দেওয়ার পরিবেশ থাকে, সেটা না করে এত এত সংস্কার, শত শত সংস্কারের একটা মানে বোঝা তৈরি করে, এটা কখনো গণভোট, কখনো গণপরিষদ, কখনো নানান ধরনের এমন সব মানে গ্রামারের শব্দ এখানে জুড়ে দেওয়া হলো, যেটা নিয়ে মানুষের ন্যূনতম কোনো আগ্রহ নাই। এই 14 মাস পরে বা 15 মাস পরে নির্বাচনের মানে এই সরকারের, মানুষকে আপনি গ্রামে যান, আমি গ্রামে এখনো গ্রামেই আছি, মানুষ একবারও জিজ্ঞেস করে না গণভোট কি হবে, কবে হবে। তারা প্রশ্ন করে নির্বাচন হবে তো, জাতীয় নির্বাচন হবে তো, আমরা ভোট দিতে পারবো? মানে এই সংখ্যাটা কেন বলেন তো এই শহীদুল ইসলাম বাবুল, মানে এই সংখ্যাটা কেন? মানে আপনিও বলছিলেন যে যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের মতো করে ভোট দিতে পারে, মানে কেন এই, যেমন একই রকম ভাবে কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও আজকে বলেছেন যে আগামী নির্বাচন এবং বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, মানে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র। ওরাই তো বলেছেন সংখ্যায় যে কি বলে মানে সর্ব হয়ে দংশন করা আর ওঝা হয়ে ঝাড়ার মতো একটা ব্যাপার। ওনরা বলেছেন এটা না হলে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। কিসের নির্বাচন? মানুষ নির্বাচন চায় না বলেছেন তো ওনরা। সেই কারণেই তো এই পরিবেশ তৈরি হচ্ছে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য ছলে বলে কৌশলে নানান ধরনের দাবি, নিত্য নতুন দাবি, কখনো পেয়ারের দাবি, আবার সেটা থেকে সরে আসা, কখনো গণভোটের দাবি, আবার সেটা থেকে সরে আসা এবং মেনে নেওয়া, আবার কখনো উচ্চ কক্ষের দাবি। এই যে যে নিত্য নতুন দাবি, কখনো কি ওই এই অধ্যাদেশের দাবি, নানান ধরনের যে দাবি, এবং এই সব দাবির প্রেক্ষিতে নির্বাচনটা তো একটা শঙ্কা। জামাত একটা বর্তমান প্রেক্ষাপটে, যেখানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তো জামাত একটা এখানে গুরুত্বপূর্ণ অংশ। আমরা মনে করি নির্বাচনের ফল যাই হোক না হোক, কারণ সেই জামাতও যদি বলে আমরা নির্বাচন করব না, তো বিএনপি কি তার জোট একাকীকে নিয়ে নির্বাচন করবে? প্রশ্নগুলো তো সেই কারণেই আসছে। মানুষও তো সেটা মনে করছে এবং মানুষ এটাও মনে করছে যে এই যে এখন যেগুলা হচ্ছে এগুলো নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য। কারণ জামাত কখনো ক্ষমতা আসেনি, কারণ তারাও জানে তারা ক্ষমতা হয়তো আসবে না, বা তারা বলে একরকম, বাট এখন তাদের বাস্তবতা তারা ক্ষমতা, এবং ক্ষমতায় না এসে তারা সরকার প্রশাসন যেভাবে চালাচ্ছে, যেভাবে তারা ডমিনেট করতে পারছে, নির্বাচন হলে সেটা তারা করতে পারবে না। তো সেই কারণেই তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় এবং দিন শেষে তাদের আচারে আচরণে তারা মুখে বলে ঠিকই নির্বাচনের কথা, এবং কখনো কখনো বলেও বলে যে না, এটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে আমরা হতে দেব না। কিসের নির্বাচন, এইসব কথা বলা হচ্ছে। শুধু জামাত না, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে বা তাদের জোটের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং একটা দাবিও, তাদের যে কার্যকর দাবি বা গ্রহণযোগ্য দাবি, সেটা কিন্তু গণমানুষের কাছে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। একবার এই দাবি করে, একবার সেই দাবিতে সরে এসে ওই দাবি করে। এটা বাংলাদেশের মানুষকে খেলো মনে করবার, বোকা মনে করবার কোনো কারণ আছে আমরা মনে করি না। কিন্তু বাবুল ভাই, একটা দাবি তো প্রতিষ্ঠা করেছে, উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোট, সেটা তো তারা প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, সেই জন্য ওই যে গ্রামে একটা কথা আছে যে থালা বড় করে বিছেলে যিনি দেন খাতিমদার বলে, তার একটা ওজন তো আছে। হয়তো এটা এই দাবি করে তারা এটা পূরণ করেছে বা চেষ্টা করেছে। তাহলে তাদের অবস্থান এখন ক্লিয়ার করুক। ধোঁয়াশার মধ্যে কেন রাখছে? এই যে মানুষকে যে আতঙ্কের মধ্যে রাখছে, ধোঁয়াশার মধ্যে রাখছে, সন্দেহের মধ্যে রাখছে, এটা তো নির্বাচনের জন্য ক্ষতিকারী। এমনিতেই পতিত শক্তি চায় না নির্বাচন হোক, আবার আমরাও যদি না চাই তাহলে নির্বাচনটা মানুষ তো শঙ্কা করতেই পারে। মানুষকে দোষ দিয়ে লাভ কি হবে আপনি বলেন?